রাতে বাইরে থেকে খাওয়া শেষে বাসায় ফিরছে প্রিয়ম আর মোনা। প্রিয়মের কোলে ঘুমন্ত প্রিন্সেস। মোনার মাথায় বিচিত্র রকমের চিন্তা, ভালো লাগছে না কিছু। বারবার লিলি বেগমের বলা কথা হৃদয়ে রক্তক্ষরণ করছে। প্রিয়ম এক হাত দিয়ে প্রিন্সেসকে আগলে রেখেছে, অন্য হাতে দিয়ে মোনার হাত ধরেছে শক্ত করে। প্রিয়ম মিহি গলায় বলল, মোনা পাখি, আমাদেরও প্রিন্সেসের মতো কিউট টুইন বেবি হবে। চোখগুলো নীল রঙা হবে। হঠাৎ করেই মোনার শরীর জুড়ে হিমশীতল শিহরণ বয়ে গেল। প্রিয়মের গলার স্বর যেন মাদকপূর্ণ। প্রিয়মের বলা কথাগুলো শত সহস্র আবেগ মিশ্রতি। মাদকাসক্ত হয়ে যায় মোনা। এই সুমধুর অনুভূতিগুলো একটু পরে বিষাক্ত হয়ে যায় লিলি বেগমের বলা কথাগুলো মনে পড়ায়। মোনা বিষাদময় গলায় বলল, প্রিয়ম, আমি এই ভালোবাসার জন্য খালাকে কষ্ট দিতে পারব না। প্লিজ সম্পর্কটার ইতি টানি আমরা। আপনি আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। প্রিয়ম ক্ষুব্ধ হয়ে মোনার দিকে তাকায়। আবছা অন্ধকারেও প্রিয়মের চোখের রাগ স্পষ্টভাবে প্রকটিত হচ্ছে। বিরক্ত গলায় বলে, চুপচাপ হাঁটো। মুখ থেকে যেন আর একটা কথা বের না হয়। প্রিয়মের বলা কথার প্রতিবাদ করার জোর খুঁজে পেল না মোনা। দমে গেল কিছুটা। মোনার হৃদয় প্রেম নামক যে সত্তা আছে সে সবকিছু উপেক্ষা করে পাশাপাশি হাঁটছে, বলছে সব সমস্যার একদিন সমাধান হয়ে যাবে। কিন্তু ভালোবাসা হারালে সেই অপূর্ণতা সারা জীবন কুড়ে কুড়ে খাবে। মোনা প্রিয়মের হাতটা আলতো করে ধরে হাঁটতে লাগল। ভরসা পাচ্ছে প্রিয়মের কথায়। ভালোবাসার মায়াজাল থেকে বের হয়ে আসা এত সহজ না, মোনা সেটা উপলব্ধি করছে। বাসায় ফিরে প্রিন্সেসকে খাটে শুইয়ে দিয়ে প্রিয়ম আচমকা পিছন থেকে জড়িয়ে ধরল মোনাকে। এতক্ষণ উদাস মনে উদ্বিগ্ন হয়ে থাকার কারণে হঠাৎ প্রিয়মের স্পর্শে হকচকিয়ে উঠল। প্রিয়মের মুখ মোনার কাঁধের উপর। এই স্পর্শে কেমন মাতাল মাতাল হয়ে যায় মোনা। তখন মোনা আর কিছু ভাবতে পারে না, ভাবনা শক্তি অসর যায়। প্রিয়ম মোনার কাঁধের উপর নিজের ওষ্ঠদয় ছুঁয়ে জড়ানো গলায় বলে, গুড নাইট মোনা পাখি, ঘুমিয়ে যাও। প্রিয়ম পাশের রুমে চলে গেল। মোনা ঠায় দাঁড়িয়ে আছে। নিঃশ্বাস ঘনতর হচ্ছে। হৃৎপিণ্ড এমনভাবে লাফাচ্ছে যেন বিকল হয়ে যাবে। চোখ আপনা আপনি বুজে আছে। এই স্পর্শানুভূতির রেশ কাটাতে সময় লেগেছে বেশ। প্রিয়মকে যত ভুলতে চায় তত বেশি প্রিয়মের মোহনী শক্তি যেন মোনায় আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে। নিজের স্বচ্ছ উচিত চিন্তাভাবনাগুলো হেরে যায় এভাবে। প্রেম মানুষকে নির্বোধ বানিয়ে ফেলে। মানুষ উন্মাদ হয়ে যায়। সব বাধা বিপত্তিগুলো পদাঘাতে ভেঙে ফেলতে চায়। সকালে জ্যাকের কর্মচারী নিতে আসে প্রিন্সেসকে। প্রিন্সেস দুই হাতে মোনার গলা ধরে মোনার বুকের মাঝে মিশে আছে। জ্যাকের কর্মচারীর সাথে যাবে না কিছুতেই। মোনার কপালে গালে চুমু খেয়ে লালা দিয়ে ভিজিয়ে দিচ্ছে। বারবার জপছে, মাদার মাদার। মোনা প্রিন্সেসের গালে চুমু খেয়ে ভীষণ আদুরে গলায় বলল, মাদার, আবার নিয়ে আসব তোমায়। এখন যাও। তুমি যদি না যাও জ্যাক বকবে কিন্তু। প্রিন্সেস ওর কোমল নরম দুইটা হাত দিয়ে টাটা দিচ্ছে মোনাকে। মোনা তাকিয়ে আছে সেদিকে। যতক্ষণ দৃষ্টি সীমার ভিতরে ছিল ততক্ষণ তাকিয়ে ছিল মোনা। দরজা বন্ধ করে পিছনে ফিরতেই দেখে প্রিয়ম দাঁড়িয়ে আছে। প্রিন্সেস, তোমায় মাদার ডাকে কেন? কে শিখিয়েছে এই ডাক? মোনা নিজেও জানে না কে শিখিয়েছে এই ডাক। জ্যাক ছাড়া আর কে শিখাবে? খুব গোপনে মোনা একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলে বলল, আমি শিখিয়েছি। আর শুনেন, কাল থেকে রাতে এখানে আসবেন না। এক বাসায় থাকা ব্যাপারটা কেমন না? প্রিয়ম হাসল।
প্রিয়মের অহেতুক হাসিতে মোনা বিরক্ত হল বেশ। মোনা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আশ্চর্য, হাসছেন কেন? প্রিয়ম হাসি থামিয়ে বলে, আচ্ছা, তোমার কি মনে হয় এর আগে কোনো গার্লফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম আমি? তোমার বাসায় কেন আসি বলো তো? তুমি আমার খালাতো গার্লফ্রেন্ড, তাই আসি। মোনা কপাল ঘুচিয়ে রেখেছে। প্রিয়ম মুহূর্তেই সিরিয়াস হয়ে বলল, মোনা পাখি, একটা বেস্ট সিদ্ধান্ত খুঁজে পেয়েছি। মোনা চমকে যায়। কিছুটা শঙ্কিতও হয়, কি সিদ্ধান্ত এই ভেবে? মোনা তীব্র আগ্রহী গলায় উতলা হয়ে বলে, কি সিদ্ধান্ত? খুব মূল্যবান সিদ্ধান্ত। কোনো বেনিফিট ছাড়া এই সিদ্ধান্ত প্রকাশ করা যাবে না। প্রিয়মের গলায় কিছুটা কৌতুক। এমন মুহূর্তে কৌতুক ভালো লাগছে না মোনার। চিন্তায় মগজ উত্তপ্ত হয়ে গেছে। মোনা অধৈর্য হয়ে বলল, মজা করার সময় না এটা। বলুন তাড়াতাড়ি। প্রিয়ম কয়েক পা এগিয়ে মোনার কাছে এসে দাঁড়ায়। আচ্ছা মোনা, ধরো আমি কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। সম্পর্কটা এই পর্যন্ত সমাপ্ত। আর আমি বিভাকে বিয়ে করে নিলাম। প্রতিনিয়ত তুমি বিভার সাথে দেখবে আমায়। কষ্ট হবে না? মনে পড়বে না আমাদের স্মৃতিগুলো? যন্ত্রণার উত্তল এক ঢেউ মোনার হৃদয়ে বয়ে যাচ্ছে। যদি এমন হয় তবে ভাগ্যকে মেনে নিতে হবে। মোনা উত্তর না দিয়ে প্রিয়মের দিকে এক নজর তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। মোনার মনের শোকাকুল ভাব বেদনা হয়ে গলায় ছলছল করছে। নিজেকে সংবরণ করে উত্তর দেয়, আমি যখন খুব ছোট আমাদের বাসার পাশে বড় মেলা হতো। আমার বয়সী ছেলেমেয়েরা হুমড়ি খেয়ে পড়ত কেনাকাটার জন্য। আমারও কিনতে ইচ্ছে করত, কিন্তু কখনো মুখ ফুটে বলিনি। জীবনে কোনো ঈদ কিংবা উৎসবে ড্রেস চাইনি। এরকম অনেক কথা আছে যা বললে আপনি বুঝতে পারবেন। আই ক্যান কন্ট্রোল মাইসেলফ। ছোটবেলা থেকে এই অভ্যাসটা আমার রপ্ত করা আছে। হ্যাঁ, কষ্ট হবে আমার, কিন্তু জীবনে হোঁচট খেয়ে উঠে দাঁড়িয়েছি অনেকবার, অভ্যস্ত আমি। প্রিয়ম কিছুক্ষণ মোনার মুখের দিকে তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত পর বলল, এত সিরিয়াস ভাবে কথা বলো কেন? এত সিরিয়াস হও কেন সবকিছু নিয়ে? মোনা নিঃশব্দে দাঁড়িয়ে আছে। প্রিয়ম কোনো ভনিতা ছাড়াই বলল, মোনা, আমরা বিয়ে করব। মোনা হতবিহ্বল হয়ে তাকালো। চমকালো খুব। গাঢ় গলায় বলল, সম্ভব না। কেন সম্ভব না? শুনো, আমি তো চাকরিতে জয়েন করেছি, বেশি দিন হয়নি। আমার বাপের অনেক টাকা পয়সা, কিন্তু আমার নিজের প্রতিষ্ঠিত হতে বছর খানেক সময় লাগবে। তারপর আমি তোমাকে, নিশানকে, আম্মুকে, এরিককে নিয়ে বাবার থেকে আলাদা হয়ে যাব। তোমাকে আমার বউ হিসেবে মানতে আম্মুর অসুবিধা নেই। বরঞ্চ আম্মু আরও বেশি খুশি হবে। আমি বাসায় বলবো যে আমি 1 বছর পর বিভাকে বিয়ে করব। তাহলে বাসার সব সমস্যার সমাধান। আর আমরাও ভালো থাকব। প্রিয়মের কথা শুনে মোনা নির্বাক হয়ে রইল। ভাবা সহজ, কিন্তু করাটা কি এত সহজ? এমনটা হলে ভালো হয়, খুব ভালো হয়। মোনাকে নিরুত্তর দেখে প্রিয়ম আবার বলে, তোমার তো সব সমস্যা তোমার খালা, তাই না? তোমার খালার কোনো সমস্যা হবে না। এমনটা হলে ভালো থাকবে সে। কিছু বলছো না কেন? মোনা চিন্তাগ্রস্ত চিত্তে বলল, কোনো কিছু ভাবা তো খুব সহজ, করা কি এতটাই সহজ? এখনো ভরসা করতে পারোনি আমার উপর? ভাবনার মতোই হবে সব। আর কি দোটানা তোমার শুনি? মোনার মুখাবয়ব দেখে মনে হচ্ছে কঠিন এক চিন্তায় বিমগ্ন হয়ে গেছে। কপালে ভাঁজ পড়েছে কয়েকটা। প্রিয়ম পুনরায় বলল, কি হলো তোমার? এত চিন্তা কিসের? মোনা, আমি তোমার দায়িত্ব নিতে চাই, বিয়ে করতে চাই।
মোনা যেন ভাবনার অতলে তলিয়ে গেল। ক্ষুদ্র একটা মস্তিষ্কে কত বড় বড় সিদ্ধান্ত নিয়ে হয়। মোনা চায় প্রিয়মকে, তবুও এত দ্বিধান্বিত কেন হচ্ছে বুঝতে পারছে না মোনা। উন্মনা গলায় বলল, আপনার অফিসের সময় হয়ে গেছে। তুমি আমার কথা এড়িয়ে যাচ্ছ কেন? ভরসা নেই আমার উপর? বলো কবে বিয়ে করবে? আজ, কাল, পরশু? মোনা চিন্তান্বিত হয়ে বলল, এখন বিয়ে কেমন যেন ঝামেলা। 1 বছর পরেই না হয়। আমি তোমার দায়িত্ব নিতে চাচ্ছি, বৈধভাবে চাচ্ছি তোমায়। 1 বছর পর জানাবো সবাইকে। তোমার ব্যাপারে তো সিদ্ধান্ত নেওয়ার আর কেউ নেই। সিদ্ধান্ত তো তোমারই নিতে হবে। মোনা কথা বাড়াল না, নিচু স্বরে বলল, ভার্সিটিতে যেতে হবে, পরে কথা বলি এসব নিয়ে। প্রিয়মও ঘাটালো না আর। পুরো ভার্সিটিতে শুধু এসব কথা মোনার মাথায় ঘোরপাক খেয়েছে। অজানা এক শঙ্কা কাজ করছে। ভালো থাকতে পারবে তো সারাটা জীবন প্রিয়মের সাথে? বাসায় ফিরে ফ্রেশ হয়ে জ্যাকের ডায়েরি নিয়ে বসল। 3টা ডায়েরিই বেগুনি রঙের। এর ভিতর একটা ডায়েরি মোনা একদিন পড়েছিল একটু। প্রথম ডায়েরিটাতে লেখা প্রেমময় বসন্ত। জ্যাকের সাথে রিলেশন চলাকালীন সময়ের লেখা। দ্বিতীয়টা হল কুইন লাইফ, বিয়ের পরের লেখা ডায়েরি। তৃতীয়টা হল প্রেগন্যান্সির দিনগুলো। ডায়েরিতে সুন্দর মুহূর্তগুলোর লিপিবদ্ধ করে রাখার আইডিয়াটা দারুণ। দুইজন একদিন বৃদ্ধ হয়ে যাবে কিংবা দুইজনের পথ আলাদা হয়ে যাবে, কিন্তু ডায়েরির লেখাগুলো অম্লান হয়ে থাকবে। ফ্যাকাশে কিংবা পাণ্ডুর হবে না। এত মোটা 3টা ডায়েরি ইংলিশে লিখতে কত টাইম লাগবে? এই ভেবে মোনা মনে মনে হতাশ হল। প্রেমময় বসন্ত ডায়েরিটার কাজ আগে শেষ করবে। মোনা ডায়েরি খুলে অপসীর মতো সুন্দরী এক মেয়ের ছবি দেখে অকারণেই অনেকক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছে করল। ঠোঁটের কোণে এক চিলতে হাসি। মনে হচ্ছে প্রিন্সেস বড় হলে ঠিক এমন চেহারার হবে। মোনা মনোযোগ সহকারে ডায়েরির পৃষ্ঠা উল্টাচ্ছে। 3 পৃষ্ঠা পর প্রথম লেখা, তোমার প্রথম স্পর্শ, প্রথম চুমু। ধারালো এক অনুভূতি। আই ক্যান নট এক্সপ্লেইন দিস। লেখার নিচে ছোট একটা তারিখ লেখা। মোনার লজ্জা লাগছে কারো একান্তে লেখা অনুভূতিগুলো এভাবে পড়া। মোনা লেখাগুলো ইংরেজিতে লিখছে। ডায়েরির ভাঁজে ভাঁজে শুদ্ধ ভালোবাসা আবদ্ধ। প্রতিটা পৃষ্ঠা জুড়ে ভালোবাসা, ভালো লাগা, আবেগ, অনুভূতির ছড়াছড়ি। লিখতে লিখতে সময়জ্ঞান ভুলে গেল মোনা। ফোনের রিংটোনের শব্দে সম্বিত ফিরে। মোনা ফোনের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেছে। এত রাত হয়ে গেছে। মোনা ফোন রিসিভ করে। মোনা, পাখিটা কি করছেন? মোনা কয়েক মুহূর্ত পর বলে, পড়ছি। কোথায় আপনি? এখনো অফিস থেকে এখনো ফিরেননি? মোনা, আমি বাসায় আসছি। মোনা কিছুক্ষণ চুপ থেকে বলল, বাসায়? হ্যাঁ। ওই ব্যাপারটা আব্বু আম্মুকে বলতে। মোনা একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলে নিচু গলায় বলল, কোনো বিষয়? বিভাকে 1 বছর পর বিয়ে করব এসব। মোনা অকারণেই হাসল। আগ্রহী গলায় জিজ্ঞেস করল, তা আপনার ফিয়ান্সির প্রতিক্রিয়া কি? বিয়েতে দাওয়াত করেন ভাইয়া? আমি খুব ভালো ড্যান্স করতে পারি, গানও পারি, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত। জাস্টিন বিবার এর গানও পারি কয়েকটা। চলবে? আর শুনুন। প্রিয়মের হুঙ্কারে মোনার কথাটা অর্ধসমাপ্তই থেকে গেল। প্রিয়ম ক্রুধ হয়ে বলল, কিসের ফিয়ান্সি? কিসের বিয়ে? কিসের গান? কিসের ড্যান্স? আর আমি ভাইয়া না? মোনা হেসে উঠল। প্রিয়ম থেমে গেল।
মোনাকে খুব কমই হাসতে দেখেছে। প্রিয়মের গলায় আফসোস। ইস মোনা পাখি, এরকম ভাবে আমার সামনে বসে হেসো তো একটু। এত প্রেম আসে কোত্থেকে? যান বিভা আপুকে সময় দেন। রাতে এক রুমে থাকবেন নাকি? কোথায় বিভা আপু কোথায়? প্রিয়ম ফোনটা কেটে দিল। মোনাও ফোন না দিয়ে ডায়েরি লেখায় ব্যস্ত হয়ে পড়ল। কয়েক মিনিট পর প্রিয়ম আবার ফোন দিয়ে গলায় অভিমান নিয়ে বলল, ফোন কেটে দিল। রাগ করে তাও ফোন দিল না। এইটুকু বলে থেমে সিরিয়াস গলায় বলল, সকালের কথার উত্তর এখনো দিল না মোনা। মোনা এই প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলল, আচ্ছা খালাখালু কি বলেছে আপনার কথা শুনে? প্রিয়েশ হেসে বলল, তারা তো খুশিতে আত্মহারা। মোনা ডায়েরিগুলো বন্ধ করে ফোন হাতে নিয়ে বারান্দায় যায়। প্রায় 2 ঘন্টা ধরে কথা বলে চলেছে। ফোনে এত বলা মোনার কখনোই পছন্দ না, কিন্তু আজ খুব একটা অপছন্দ মনে হচ্ছে না। প্রিয়ম এক পর্যায়ে বলে, মোনা পাখি। হু। প্রিয়ম আহত গলায় বলল, আমায় তুমি বলা যায় না? একটু রোমান্টিক প্রেমিকা হও না? আপনি বলে সম্বোধন করো, মাঝে মাঝে আবার ভাইয়াও ডাকো। তো কি আঙ্কেল ডাকবো? প্রিয়ম যথারীতি হতাশ হয়ে গেল। বলল, না না থাক, কিছু ডাকতে হবে না। প্রেম করেছ আমার সাথে এই বেশি। কথা বলা শেষে মোনা রুমে আসে। কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে যেন। লম্বা লম্বা কয়েকটা শ্বাস ফেলে। আবহাওয়াটা একটু ঠান্ডা। নিশান গুটিসুটি মেরে শুয়ে আছে। মোনা নিশানের গায়ে একটা চাদর এনে দেয়। লাইট অফ করে শুয়ে পড়ে। মোনার মাথায় হাজার রকমের চিন্তা এসে ভর করে। জীবন সঙ্গী কিংবা হাজবেন্ড এই শব্দটায় মোনার বিতৃষ্ণা রয়েছে। আতঙ্কিত হয়ে যায় এই শব্দে। বিয়ের ব্যাপারে কি বলবে প্রিয়মকে? প্রিয়মকে ভালোবাসে, সারা জীবন পাশে চায়, আবার বিয়ের ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে ভুগে। নিজের উপর ক্ষোভ হয় মোনার। সকালে ঘুম ঘুম চোখে মোনা তাকিয়ে দেখে প্রিয়ম মোনার শয্যার পাশে বসা। মোনা চোখ কচলিয়ে ভালো করে তাকায়। দ্রুত উঠে বসে চমকানো গলায় বলল, আপনি কখন আসছেন? দরজা তো বন্ধ ছিল। মোনা পাশের বালিশের দিকে তাকিয়ে দেখে নিশান নেই। ওয়াশরুম থেকে শব্দ আসছে। এত অবাক হওয়ার কি আছে? নিশান দরজা খুলেছে। মোনা কুচকানো জামাকাপড় টেনেটুনে ঠিক করে, মাথায় লম্বা ঘোমটা দিয়ে বসে। প্রিয়ম পাঞ্জাবি পরেছে। কালো রঙা একটা পাঞ্জাবি। অন্য সব দিনের থেকে সুন্দর লাগছে। কোনো সুরুচিসম্পন্ন মেয়ে এক পলকেই প্রেমে পড়ে যাবে। সদ্য গোসল করে এসেছে বোধ হয়, চুলগুলো ভেজা। মোনা ভ্রু কুচকে তাকিয়ে বলল, হঠাৎ পাঞ্জাবি? প্রিয়ম উত্তর না দিয়ে বলে, মোনা তোমার শাড়ি আছে? কালো রঙের শাড়ি? মোনা অধৈর্য গলায় বলল, আছে আম্মুর একটা কালো রঙের শাড়ি। আমার খুব পছন্দের। একটু সাদা মিক্স। কিন্তু কেন? প্রিয়ম মোনার একটু কাছে গিয়ে বসল। মোনার হাতটা শক্ত করে ধরে বলল, যাও ফ্রেশ হয়ে শাড়িটা পরে নেও। বিয়ে করতে যাব। বাংলাদেশে তো শাড়ি পাঞ্জাবি পরেই বিয়ে করে। নিশানকে ও রেডি করিয়ে দেও। প্রিয়মের কথায় মোনা বিমূঢ় হয়ে বিস্মিত দৃষ্টিতে তাকাল। মোনার চোখে মুখে নিদারুণ অত্যাশ্চর্যের ঝিলিক। প্রিয়মের একটু আগে বলা কথাটা যেন ভুল শুনেছে। ভ্রু কিঞ্চিত কুচকে জিজ্ঞেস করল, কি বললেন? প্রিয়মের মুখের অভিব্যক্তি নিতান্তই স্বাভাবিক, যেন প্রতিদিনের অভ্যস্ত রীতিতে কিছু একটা হতে চলেছে। সহজ গলায় বলল, বিয়ে করব আমরা।
আজ, এখন। আচ্ছা, তোমার মুসলিম ফ্রেন্ড নেই? প্রিয়মের গলা শুনে মনে হচ্ছে মোটেও মজা করছে না। প্রিয়মের অভিব্যক্তি দেখে মনে হচ্ছে বিষয়টা আমৃক। মোনা বিস্ময় নির্বাক হয়ে অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল কতক্ষণ। প্রিয়ম মোনার হাত ধরে ঝাঁকি দিয়ে বলল, এই মোনা পাখি, কি হয়েছে? মোনা প্রিয়মের দিকে তাকালো এক নজর। প্রিয়মের চোখাচোখি হতেই চোখ নামিয়ে নিল। চিন্তানিমগ্ন হয়ে নিচু স্বরে বলল, যদি কোনো সমস্যা হয়? প্রিয়ম মোনার দুই হাত ধরে আঙ্গুলের ফাঁকে আঙ্গুল ঢুকিয়ে আশ্বস্ত গলায় বলে, যাতে কোনো সমস্যা না হয় সেজন্যই তো বিয়ে করতে চাচ্ছি। এভাবে হঠাৎ বিয়ের প্রপোজাল দিয়ে তোমার দারুণভাবে বিস্মিত হওয়া মুখটা দেখতে চেয়েছি। মোনা পাখি, আমি তোমার জীবনের সমস্ত বিষণ্ণতাগুলো দূর করতে চাই। আমি তোমার বিবর্ণ কল্পনায় রং ছিটাতে চাই। আমি চাই তুমি সমস্ত দুঃখ, কষ্ট থেকে ধরাছোঁয়ার বাইরে চলে যাও। প্রতি মুহূর্তে তোমার ঠোঁটের কোণে এক চিলতে হাসি হয়ে থাকতে চাই। প্রিয়মের আবেগ মিশ্রিত গলার কথাগুলো শুনে মোনা প্রিয়মের চোখের দিকে তাকায়। প্রিয়মের কোটরগত নীল চোখ জোড়াতে প্রবল ভালোবাসা ঢেউ খেলছে। এক সরোবর ভালোবাসা নেত্র জুড়ে। প্রিয়ম চোখের পলক ফেললেট মনে হয় হিমেল মারুতে নেত্রের ভিতর থাকা এক সরোবর ভালোবাসা মৃদু দুলছে। এত সব সুমধুর অনুভূতির মাঝেও মোনার অন্তর্তর অচল থেকে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসল। মোনার মুখটা ফ্যাকাশে, চাহনিতে শঙ্কা। কুণ্ঠিত হয়ে বলল, ভালোবাসা তো বদলে যায়। বিয়ের পরও বদলায়, বিশ্রীভাবে বদলায়। আমি ভালোবাসার এত বাজে রূপ দেখেছি যে আমার শঙ্কা হয়। জীবনের মোড়ে মোড়ে বদলে চায় মানুষগুলো। প্রিয়ম কিছু মুহূর্ত চুপ থেকে বলল, এমন কাউকে দেখনি, যারা ভালোবেসে একসাথে সারা জীবন থেকেছে কিংবা থাকছে? মোনা উন্মনা হয়ে কেবল আস্তে করে বলল, দেখেছি। কয়েক দণ্ড নিঃশব্দে কেটে যায়। বাসার ভিতরে প্রগাঢ় নিস্তব্ধতা। মোনা ফের তাকায় প্রিয়মের দিকে। প্রিয়ম অধীর আগ্রহে উন্মত্ত চিত্তে তাকিয়ে আছে মোনার দিকে। মোনার দুই হাত শক্ত করে ধরে রেখেছে। মোনা হঠাৎ প্রিয়মকে জড়িয়ে ধরে, আচমকা আক্রমণ যেন। প্রিয়ম প্রশান্তি আর বিস্মিত মিশ্রিত চোখে তাকিয়ে আছে। মোনার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, মোনা পাখি, ছোটবেলায় একবার বাংলাদেশে গিয়েছিলাম বুঝলে? পালকি করে বউ নিতে দেখেছি। আমরা বাংলাদেশে যাব, তোমায় ওভাবে পালকি করে নিব। মোনা প্রত্যুত্তর করল না। অদ্ভুত এক সুখানুভূতিতে ছেয়ে যাচ্ছে হৃদয়ে। সুখ কি তাহলে ধরা দিল? এই সুখ, এই প্রশান্তি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত উপলব্ধি করতে চায়। প্রিয়মের শার্ট আঁকড়ে ধরে রেখেছে। প্রিয়মের ওষ্ঠকোণে হাসির সূক্ষ্ম রেখা। মোনা ওয়ার্ডরোব থেকে কালো রঙের শাড়িটা বের করল। কেন জানি খুব নার্ভাস লাগছে। অজানা পথে পাড়ি দিতে আতঙ্কিত হচ্ছে। জীবনের নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। মোনার হাত পা যেন ঈষৎ কাঁপছে। অজানা আশঙ্কায় বিজড়িত হয়ে যাচ্ছে। মায়ের কথা মনে পড়ছে ভীষণ। বারবার দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসছে। চোখ জলে ছাপিয়ে উঠছে। পুরানো স্মৃতিগুলো নাড়া দিয়েছে। পুরানো স্মৃতি বন্দনায় সব ভুলে উদাস হয়ে শাড়ি হাতে বসে আছে। জীবনের কি এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হচ্ছে। সৃষ্টিকর্তার কাছে জিজ্ঞেস করে জানতে ইচ্ছে করে এই নব অধ্যায়ের ভবিষ্যৎ কি হবে। এই সূচিত অধ্যায় কি এক মুঠো সুখ হয়ে ধরা দিবে, যে সুখ যুগ যুগান্তর কিংবা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবে, যে সুখ দিয়ে জীবনের প্রতিটি সন্ধিক্ষণের মোকাবেলা করবে। মোনার চোখ অশ্রুসিক্ত হয়ে গেল, দু ফোঁটা পানি আপন ইচ্ছেও গড়িয়ে পড়ল।
কিছুক্ষণ পর কপলে নেত্র বিসর্জিত পানির শুষ্ক রেখা পড়ে থাকল। শাড়ির পরার অভ্যাস নেই মোনার। যখন কলেজ হোস্টেলে থাকত তখন কয়েকবার পড়েছিল বসন্ত বরণ অনুষ্ঠানে, পহেলা বৈশাখে। তাও রুমের এক বড় আপু পরিয়ে দিয়েছিল। কোনো প্রসাধনী ব্যবহার করল না, শুধু শাড়ি পরে চুল খোপা করেছে। প্রিয়মের সামনে যেতে অস্বস্তি বোধ হচ্ছে হঠাৎ। দরজার আড়ালে দাঁড়িয়ে থাকল কিছুক্ষণ। মুখ সামান্য বাড়িয়ে উকি দিল, নিশান বসে আছে প্রিয়মের পাশে। প্রিয়মের চোখে পড়ল একজোড়া পা, দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। প্রিয়ম এগিয়ে গেল সেদিকে। আস্তে করে ডাকল, মোনা। মোনা দরজার আড়াল থেকে বেরিয়ে আসে। এক নজর প্রিয়মের দিকে তাকিয়ে দৃষ্টি ফ্লোরে আবদ্ধ করল। প্রিয়ম অনিমিখী নেত্রে তাকিয়ে রইল। মুগ্ধ চোখে দেখছে মোনাকে। মোনার চিবুক ধরে মুখ উঁচিয়ে অস্ফুট স্বরে বলল, বাঙালি অঙ্কলক্ষ্মী। মোনা আবার লজ্জাবতী লতার ন্যায় নুয়ে পড়ল। প্রিয়ম ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, এত সুন্দর কেন তুমি মোনা পাখি? নিজের প্রশংসা শুনে লজ্জা একটু বেড়ে গেল যেন। চেহারায় কপট বিরক্তি ফুটিয়ে প্রিয়মের দিকে তাকাল। প্রিয়ম পুনশ্চ বলল, ম্যানিকুইন মোনা। পুতুল বউটা। বউ শব্দটা মোনার কর্ণকুহরে বারবার প্রতিধ্বনিত হয়ে লাগল। মনে হচ্ছে কেউ এক সাগর মধুরাস্বাদ যুক্ত অনুভূতি মোনায় পান করিয়েছে। মোনা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, তাকিয়ে থাকবেন না এভাবে, আমার অস্বস্তি হয়। প্রিয়ম আর কোনো কথা না বলে মোনাকে কোলে তুলে নিল। মোনা অপ্রস্তুতভাবে বলল, আরে ছাড়ুন। মোনার সমস্ত কথা উপেক্ষা করে প্রিয়ম হাঁটতে শুরু করল। প্রিয়মের ঠোঁটে হাসি। মোনা হাত পা দাবড়াচ্ছে। প্রিয়ম নিশানের দিকে তাকিয়ে সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, শালা বাবু একটু কষ্ট করে হেঁটে আসেন। নাকি আপনায়ও কোলে নিতে হবে? আপনার বোনে পায়ে ব্যথা পেয়েছে। গাড়ির কাছে এসে মোনাকে কোল থেকে নামাল। মোনা হাফ ছেড়ে বাঁচল যেন। একটা লম্বা নিঃশ্বাস ফেলল। মোনা গাড়িতে জড়সড় হয়ে বসে রইল। প্রিয়ম বারবার তাকাচ্ছে মোনার দিকে। মোনা লজ্জায় মিয়ে যাচ্ছে যেন। কোনো এক অজ্ঞাত কারণে মোনা আতঙ্কিত হচ্ছে। মনে মনে চিন্তায় জর্জরিত হয়ে যাচ্ছে, গলা বারবার শুকিয়ে যাচ্ছে। পানি আছে? প্রিয়ম মোনার দিকে একটা পানির বোতল এগিয়ে দেয়। কয়েক মুহূর্ত মোনার দিকে তাকিয়ে থাকে। তারপর সামনের দিকে তাকিয়ে গাড়ি ড্রাইভ করতে করতে বলে, এত অস্থির দেখাচ্ছে কেন মোনা? কোনো প্রবলেম হলে আমার বলো। মোনা মাথা ঝাঁকিয়ে না বলে। প্রায় আধা ঘন্টা পর গাড়ি থামল। প্রিয়ম প্রথমে নেমে মোনার দিকে তাকিয়ে বলল, নামবে না? মোনা উন্মনা হয়ে বসেছিল। গাড়ি থেমেছে টের পায়নি। প্রিয়মের কথায় সম্বিত ফিরে পেয়ে অপ্রস্তুতভাবে বলল, হ্যাঁ। মোনা প্রিয়মের পিছু পিছু যায়। নিশান মোনার হাত ধরে হাঁটছে। মোনার দিকে তাকিয়ে ইশারায় বলল, শাড়িতে সুন্দর লাগছে। প্রত্যুত্তরে মোনা একটু হাসল নিশানের দিকে তাকিয়ে। বিয়েতে প্রিয়মের দুইজন ফ্রেন্ড উপস্থিত ছিল শুধু। মোনা ঘামছে প্রচুর। প্রিয়মের দিকে তাকাচ্ছে বারবার। কয়েক মিনিটের ভিতরই বিয়ে সম্পন্ন হয়ে গেল। মোনা কেমন মূর্তির মতো বসে রইল। প্রিয়ম সবার সামনে বসে মোনার সামনে হাঁটু গেড়ে বসে মোনার হাতটা ধরে পকেট থেকে একটা ডায়মন্ড রিংয়ের বক্স বের করল। মোনার হাতে রিংটা পরিয়ে দিল। মোনার হাত ঈষৎ কাঁপছে। প্রিয়মের এক বন্ধু হাসতে হাসতে বলল, বিয়ের পর এঙ্গেজমেন্ট। মোনাও হাসার চেষ্টা করল। প্রিয়ম মোনার কানের কাছে ফিসফিস করে বলল, এত নার্ভাস হলে চলে মোনা পাখি?
মোনা কেমন অসহায় দৃষ্টিতে তাকাল। প্রিয়ম মোনার হাত শক্ত করে ধরে আশ্বস্ত গলায় বলল, এই যে এই হাতটা সারা জীবন এভাবে ধরে রাখব। হাসো তো এখন। পৃথিবীর সব সুখ মোনা পাখির পদতলে এনে দিব। মোনা একটু হাসল প্রিয়মের দিকে তাকিয়ে। প্রিয়ম বলল, ভালো হাসি দেও। হাসছ নাকি কাঁদছ বোঝা যাচ্ছে না তো। কিছুক্ষণ ওখানে থেকে ওরা বের হল। মোনার মনে হচ্ছে ও ঘোরের মধ্যে আছে কিংবা স্বপ্ন দেখছে। প্রিয়মের দুই বন্ধু গাড়ির কাছে এসে বিদায় নিল। সামনে দাঁড়ানো মানুষটা মোনার হাজবেন্ড, ভাবতেই মোনার কি যে কি হয়ে যাচ্ছে। প্রিয়ম গাড়ির দরজা খুলে বলল, আজ সারাদিন আমরা তিনজন ঘুরব, খাবো, আড্ডা দিব। আর যদি কেউ মন খারাপ করে থাকে তাকে গাড়ি থেকে নামিয়ে দিব। গাড়ি খুব ধীরে চলছে। মোনার চোখে কখনো লজ্জা কখনো বা আশঙ্কা। প্রিয়ম এক পলক তাকালেই লজ্জায় মিয়ে যায়। সন্ধ্যা হয়ে এলো। মাঝে মাঝে গভীর আবেগে মোনার হাত চেপে ধরছে প্রিয়ম। পশ্চিম অম্বরে লালচে গোলাকার অরুণ হেলে পড়ছে, শহর জুড়ে গোধূলি নেমেছে। পুরো শহরে যেন আজ বসন্ত নেমেছে। বসন্তের রং, লাবণ্য, সজীবতা অনুভূত হচ্ছে মোনার। প্রিয়ম গাড়ি থামায়। মোনা প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকাল। জীবনের নতুন অধ্যায়ের প্রথম সূর্যাস্ত, বিশেষভাবে দেখতে ইচ্ছে হচ্ছে। মোনা ভ্রু কিঞ্চিত কুঁচকে জিজ্ঞেস করল, বিশেষভাবে আবার সূর্যাস্ত কিভাবে দেখে? তোমার পাশে দাঁড়িয়ে। মোনা হাসল। নিশান মোনার এক হাত ধরে দাঁড়ানো, প্রিয়ম মোনার অন্য হাত ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ মোনার চোখ ছলছল করে উঠল। হয়তো অতি সুখে কিংবা গভীর প্রশান্তিতে। সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে। এ যেন নতুন রূপে সূর্যাস্ত দেখা। নিত্যদিনের সূর্যের চেয়ে আজকের সূর্যটা একটু বেশিই রঙিন। মনের বসন্তের রং যেন সূর্যতেও লেগেছে। চারদিকে আবছা অন্ধকার ব্যাপ্ত হতে লাগল। আলো অন্ধকারের এক চিরপরিচিত রূপ চারদিকে ছড়িয়ে পড়েছে। আবছা আবছা অন্ধকারে সবকিছু যেন আরো মায়াময় হয়ে ওঠে। নীরবতাকে বিলীন করে প্রিয়ম বলল, বাসায় চলো। মোনা হ্যাঁ সূচক ভঙ্গিতে হালকা মাথা নাড়ায়। শাড়ি পরে মোনার হাঁসফাঁস অবস্থা। এতক্ষণ ক্লান্ত অনুভূত হয়নি। বাসায় ঢোকার পর পরই ধরনীর সমস্ত ক্লান্ত যেন মোনার শরীরে ভর করেছে। প্রিয়ম হাই তুলে অলস ভঙ্গিতে আড়মোড়া ভাঙ্গে। নিশান এসেই মোবাইলে কার্টুন দেখতে বসছে। প্রিয়ম সোফায় বসেছিল। সোফা থেকে উঠে মোনার দিকে এগিয়ে এসে বলল, মোনা এদিকে আসো, কথা আছে। কি কথা বলবে প্রিয়ম? মোনার বুকের ভিতর পিটপিট করতে লাগল। মুহূর্তেই চিন্তিত হয়ে গেল। প্রিয়মের পিছু পিছু পাশের রুমে গেল। মোনা রুমে ঢুকতেই প্রিয়ম রুমের দরজা বন্ধ করে মোনাকে জড়িয়ে ধরল। মোনার আবার সেই অনুভূতি, শিহরণ জাগতে লাগল। প্রিয়ম বলল, বিয়ে তো হুট করে হয়ে গেল, তাই তুমি এত নার্ভাস হয়ে পড়েছ? বিইজি মোনা পাখি, আজ আমি আমার বন্ধুর বাসায় থাকব, তোমার নার্ভাসনেস বাড়িয়ে লাভ নেই। মোনাও সাধল না। সত্যিই অস্থির লাগছিল খুব। নিচু গলায় বলল, আচ্ছা যান। যাব একটু, তুমি বলো। চুমু টুমু দেও। মোনা নাক মুখ ঘুচিয়ে বিরক্ত ভঙ্গিতে তাকাল। মনে মনে লজ্জা পাচ্ছে বেশ। বিতৃষ্ণা ভাব নিয়ে বলল, পারব না যান। প্রিয়ম ঠোঁটে দুষ্টুমির হাসি ফুটিয়ে বিস্মিত হওয়ার ভান করে বলল, পারবা না? চুমু দিবা নাকি রাতে আমি এখানে থাকব? চয়েজ ইজ ইয়োর্স। তুমি। বলছি এবার যান। প্রিয়ম উচ্চস্বরে হেসে ওঠে। মোনা চোখ লাল করে তাকিয়ে বলল, দানবের মতো হাসছেন কেন? দানবের মতো হাসি?
এই হাসি দেখে কত মেয়ে পাগল হয়েছে জানো? আমায় নিয়ে তোমার প্রাউড ফিল করা উচিত। মোনা রাগ রাগ গলায় বলল, আপনার এই বাসি পচা দুর্গন্ধওয়ালা কাহিনী আমি শুনতে চেয়েছি? মোনার রাগে প্রিয়মের ভাবান্তর নেই। নির্লিপ্ততা গলায় বলল, জেলাস তুমি তো। মোনা রাগে চাপা চিৎকার করে ওঠে। প্রিয়মের কথাটা অসমাপ্তই থেকে যায়। মোনা তুমি প্রসঙ্গ পাল্টাচ্ছ কেন? যা বলেছি শুনবে না? আমি কিন্তু যাব না। ফুলশয্যার রাত রেখে কেউ কোথায়ও যায়? মোনা চোখ বন্ধ করে কপট বিরক্ত দেখিয়ে বলল, উফ, তুমি কিভাবে বলে? প্রিয়ম প্যান্টের দুই পকেটে দুই হাত ঢুকিয়ে অন্যদিকে ফিরে নিরুদ্বেগভাবে বলল, সে তুমি জানো। ওই যে একদিন বলেছিলে না মনে আছে? বলে দরজা বন্ধ করে দিয়েছিলে। কি বলেছে তা মনে করতে বেশ কয়েক মিনিট সময় লাগল। মনে পড়তেই ঢোক গিলে আবার সেই কঠিন কথা বলতে হবে। সেদিনের ন্যায় মুখস্থ পড়ার মতো এক সেকেন্ডে বলল, প্রিয়ম আমি তোমাকে ভালোবাসি। প্রিয়ম ঘুরে তাকায়। ঠোঁটের কোণে এক চিলতে হাসি। মোনার চোখে মুখে লজ্জার চাপা ঝিলিক। প্রিয়ম খুব আদুরে গলায় মোনার মাথায় হাত রেখে বলল, মোনা পাখিটা আমার। মোনার কর্ণকুহরে বারবার মোনা পাখি ডাকটা প্রতিধ্বনিত হতে লাগল। এই ডাকটা আজকাল এত সুমধুর লাগে। কয়েক মুহূর্ত পর প্রিয়ম বলল, আর চুমু কে দিবে? মোনার মুখাবয়ব সংকটজনক। প্রিয়ম ফিক করে হেসে বলল, এই থাক লাগবে না এখন। যাও তুমি বিশ্রাম নেও। প্রিয়ম আর কথা না বাড়িয়ে চলে গেল। মোনা জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ফেলল। এতক্ষণ অস্বস্তিতে গা গুলিয়ে যাচ্ছিল মোনার। এই অস্বস্তিপূর্ণ ভাবটা কাটিয়ে ওঠার জন্য আসলেই সময়ের দরকার। প্রিয়মের প্রতি হঠাৎ সম্মান জাগল। প্রিয়ম ওর বন্ধুর বাসায় গিয়ে কিছুক্ষণ পর ফোন দিল। ফোনে কথা বলতে বলতে মোনা ঘুমিয়ে গেল। ফোনটা তখনও মোনার কানের নিচে বালিশের উপর। প্রিয়ম অনেকক্ষণ হ্যালো হ্যালো করে শেষে হতাশ হয়ে ফোন রেখে দিল। ভার্সিটির ক্যাম্পাসের এক কোণে একা একা বসে আছে মোনা। প্রিয়ম ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে গেছে একটু আগে। ওয়াটসকে ও দেখছে না, শ্রুতিরও খবর নেই। শ্রুতির ফোন বন্ধ। মোনা কয়েকবার ফোন দিয়েছে। মোনার মেজাজ বেশ ফুরফুরে। ঠোঁটে হাস্যোজ্জ্বল ভাব। ওদের দুইজনের কাউকে না দেখে হতাশ ভঙ্গিতে বসে রইল। বিয়ের ব্যাপারটা মোনার অস্থিমজ্জা সঞ্চালন করছে শুধু। বিয়ে শব্দটা মোনার শরীর মনে শিহরণ সৃষ্টি করছে। আবার অজানা এক আশঙ্কায়ও বিজড়িত হয়ে যাচ্ছে। মোনার মনে হচ্ছে পুরোটাই স্বপ্ন। ঘুম ভাঙার সাথে সাথে মিছে হয়ে যাবে। মোনা চোখ বুজে ভাবে শুধু। এই ভাবনা কখনো সুখের সন্ধান দেয়, কখনো বা প্রচণ্ড চিন্তার। মোনার হঠাৎ মনে হল বিয়ের ব্যাপারটা শ্রুতি, ওয়াটস আর জ্যাককে জানাতে। কোনো এক অজানিত কারণে জ্যাকের কাছে এই ব্যাপারটা বলতে অস্বস্তি হচ্ছে। জ্যাকের কথা মনে পড়তেই গভীর ভাবনায় নিমজ্জিত হয়ে গেল মোনা, একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলল। জ্যাকের সামনে উদ্বেগসঞ্চারী হয়ে পড়ে মোনা। জ্যাক কষ্ট পেয়েছে মোনা জানে। কিন্তু এই কষ্ট মোনা কিভাবে উপশম করবে? মোনা জ্যাকের নম্বরে ডায়াল করল। জ্যাক ফোন রিসিভ করে ব্যস্ত গলায় বলল, একটু পরে ফোন দিচ্ছি মোনালিসা। কোনো ক্লায়েন্ট এসেছে নয়তো মিটিংয়ে ব্যস্ত জ্যাক। অনেকক্ষণ পর ক্লাসে যায় মোনা। শ্রুতি আর ওয়াটস, ক্লাসের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হেনরির সাথে কি যেন বলছে। এত ব্রিলিয়ান্ট হওয়ার কারণে হেনরি সবসময় একটা ভাব নিয়ে থাকে। হেনরির এত ভাব মোনার অসহ্য লাগে। মোনা মুখ বাঁকিয়ে চলে আসল। কিছু সময় পর শ্রুতি আসে।
মোনা অবাক গলায় জিজ্ঞেস করল, হেনরির সাথে কি কথা বললে? শ্রুতি মেকি রাগ দেখিয়ে বলল, তোমায় কেন বলবো? প্রতিদিন ভার্সিটিতে আসতে কি হয় তোমার? মোনা, তুমি না এক অদ্ভুত প্রাণী। বুঝতেই পারি না আমি তোমায়। এক শ্বাসে কথাগুলো বলে থামল শ্রুতি। মোনা হেসে বলল, কথার মাঝে মাঝে একটু শ্বাস ফেলো, নয়তো দম বন্ধ হয়ে যাবে। এর ভিতর ক্লাসে টিচার আছে। শ্রুতির সাথে কথা আর আগাল না। ভার্সিটি শেষে মোনা অফিসে গেল। মোনাকে দেখে লরি অবাক গলায় জিজ্ঞেস করল, আচ্ছা মোনালিসা, তুমি যখন ইচ্ছা অফিসে আসো, যখন ইচ্ছা আসো না, তবুও কেন কৈফিয়ত দিতে হয় না কেন তোমার? মোনা কয়েক মুহূর্ত ভেবে জবাব দিল, জানি না তো। মোনার উত্তরে সন্তুষ্ট হতে পারল না লরি। কিছু জিজ্ঞেস করতে গিয়েও জিজ্ঞেস করল না। নিজের কাজে মন দিল। বাসায় নিয়ে শাওয়ার নিয়ে আয়েশ করে বিছানায় শুয়ে মোবাইল হাতে নিল মোনা। জ্যাক কয়েকবার কল দিয়েছে। প্রিয়মের ফোন থেকে না এসেছে কোনো কল, না এসেছে মেসেজ। মোনা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে প্রিয়মের নম্বরে ডায়াল করল। কেমন একটা উদ্ভট চিন্তা মোনার মস্তিষ্ক গ্রাস করল। 20 বার ডায়াল করল একে একে। এমন কখনো হয়নি। মোনা সশঙ্ক চোখে ফোনের দিকে তাকিয়ে রইল। কেমন যেন দম বন্ধ লাগছে। তীক্ষ্ণ এক যন্ত্রণাময় রাত কেটেছে মোনার। ভেবেছে প্রিয়ম আসবে, কলিং বেল বাজাবে, নয়তো ফোনের রিং বেজে উঠবে। মোনার চোখ দুটো বারবার অশ্রুপূর্ণ হয়ে উঠছে। মোনা প্রিয়মের অফিস চিনে না। একমাত্র উপায় লিলি বেগমের কাছে ফোন দেওয়া। কি বলবে লিলি বেগমকে? মোনা উদ্ভ্রান্তের মতো হয়ে গেল। ভার্সিটি, অফিস কোথায়ও যায়নি। সারাদিন ফোন, মেসেজ দিয়ে গেছে। রিং হয় কিন্তু ফোন রিসিভ হয় না। পুরো একটা ক্লেশময় দিন কাটল। নিজেকে পাগল পাগল মনে হচ্ছে মোনার। প্রিয়ম ঠকালো ওকে। প্রিয়মের উদ্দেশ্যে যদি খারাপ হতো তাহলে সেই রাতেই সুযোগ নিতে পারত। নানান রকমের শঙ্কায় মোনা জমে বরফ হয়ে যাচ্ছে। জড় পদার্থের মতো নিথর হয়ে বসে আছে মোনা। প্রিয়মের কি হলো হঠাৎ? মোনার বুকের ভিতর তোলপাড় হয়ে যাচ্ছে, হৃৎপিণ্ডটা ধক ধক করছে শুধু। বারবার মোবাইল চেক করে মোনা, জানালার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখে বাসার সামনে কালো রঙের কারটা এসেছে কিনা। বারান্দায় যেয়ে নিচের দিকে তাকায়, কেউ দাঁড়িয়ে আছে কিনা নিঃশব্দে। চকিত হরিণীর মতো কান খাড়া করে থাকে কলিং বেলের শব্দ শোনার জন্য। প্রিয়মের ফোনে কল দিল, রিং হয় কিন্তু ওপাশ থেকে কেউ ফোনটা তুলছে না। বিচিত্র রকমের অভিশঙ্কা, ত্রাস, চিন্তায় মোনার মুখটা বিবর্ণ হয়ে গেছে। চোখের চাহনি ম্লান, বিষণ্ণ। কি হলো হঠাৎ প্রিয়মের? এই একটা প্রশ্ন মোনার মস্তিষ্কে স্প্রিংয়ের বলের মতো লাফাচ্ছে। মোনার বিবশ মনে নানারকম শঙ্কার সৃষ্টি হয়। প্রিয়ম ধোঁকা দিল? হিসেব মিলছে না মোনার। বিভিন্ন যৌক্তিক, অযৌক্তিক কিংবা অবন্তর চিন্তা ভাবনায় মোনা মগ্ন হয়ে থাকে। সন্ধ্যার ম্লান আলো চারদিকে ব্যাপ্ত হচ্ছে। মোনার বারবার ইচ্ছে হচ্ছে লিলি বেগমের কাছে ফোন দিতে। কিন্তু সংকোচ বোধ মোনাকে আর্স্ট করে রেখেছে। রাত বাড়তে থাকে। সেই সাথে বাড়তে থাকে মোনার একাকিত্বতা, বিমর্ষতা, অপ্রসন্নতা। স্ফূর্তিশূন্য চাহনি মোনার। যে চাহনি হন্য হয়ে খুঁজে বেড়ায় প্রিয়মকে। শরীর, মন দুটোই ঝিমে হয়ে পড়েছে। নিশান বারবার ডাকছে মোনাকে। নিশানের কথা মোনার কানবধি পৌঁছালেও জবাব দিতে ইচ্ছে হয় না। কিছুক্ষণ পর নিশান মোনার হাত ধরে টেনে খাবার টেবিলের কাছে নিয়ে যায়। মোনার এতক্ষণে যেন সম্বিত ফিরে। কেবল আস্তে করে জিজ্ঞেস করে, খাবে? নিশান হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা নাড়ায়।
মোনা নিশানকে খাবার বেড়ে দিয়ে উন্মনা হয়ে চেয়ার বসে থাকে। রাতে শুধু এপাশোপাশ করছে, ঘুম হয় না। মোনা হঠাৎ যেন ধৈর্যচ্যুত হয়ে যায়। রাত তখন গভীর। লিলি বেগম কি মনে করবে কিংবা কি মনে করবে না, এত সব ভাবতে ইচ্ছে হল না। লিলি বেগমের কাছে ফোন দিল। টানা 15 বার ফোন দিল। ফোন তুলছে না। লিলি বেগম ঘুমাচ্ছে? লিলি বেগমের ফোন তো কখনো সাইলেন্ট থাকে না। ফোন কেন তুলছে না? মোনা আরো সন্নিগ্ধ হয়ে যায়। 2 দিন যাবৎ এমন দুশ্চিন্তায়, আতঙ্ক, কান্না সব মিলিয়ে মোনা দুর্বল হয়ে পড়ে। চোখগুলোতে ভীষণ জ্বালা করছে, মাথা ভারী হয়ে আসছে। গলায় টনসিলের ব্যথা অনুভূত হচ্ছে। ঘুমের অভাবে চোখ দুটো ক্লান্তভাবাপন্ন হয়ে পড়ে। সকালের দিকে ঘুমে চোখ লেগে আসছে। এর ভিতর ফোনের রিং বেজে ওঠে। মোনার পাঁজর কাঁপিয়ে ধক করে শব্দ হয়। প্রিয়ম ফোন দিয়েছে? তীব্র ব্যগ্র চোখে মোনা ফোন হাতে নেয়। মোনা আশাহত হয়ে একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলে। লিলি বেগম ফোন দিয়েছে। মোনা ফোন রিসিভ করে। ওপাশ থেকে ক্ষীণ গলায় জিজ্ঞেস করে, রাতে ফোন দিয়েছিলি? কোনো সমস্যা হয়েছে নাকি? এতবার ফোন দিয়েছিস যে? লিলি বেগমের গলা অস্বাভাবিক শোনাচ্ছে। নাকি সদ্য ঘুম থেকে ওঠার ফলে এমন শোনাচ্ছে? মোনা কি উত্তর দিবে তা ভাবতে মিনিট 3 লাগল। প্রচণ্ড ঠান্ডায় মোনার গলা বসে গেছে। কণ্ঠে নীরস ভাব। কথা হয় না তোমার সাথে কয়দিন হলো, তাই রাতে পড়া শেষ করে ফোন দিয়েছি। লিলি বেগম একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলে ব্যস্ত গলায় বলল, মোনা আমি হসপিটালে। প্রিয়ম অসুস্থ। পরে কথা বলছি। মোনার অন্তর্দশে যেন বিকট শব্দে বজ্র পড়ল। ঠোঁটগুলো ভূমিকম্পের মতো কাঁপছে। এই মর্মান্তিক যন্ত্রণা খানিকের জন্য কাটিয়ে ওঠে মোনা ত্রাসিত হয়ে অস্থির গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে খালা? কোনো হসপিটালে? প্রশ্নটা করার পর ওপাশ থেকে কোনো উত্তর পাওয়া গেল না। মোনা কয়েক মুহূর্ত উত্তরের অপেক্ষায় থাকে। তারপর ফোনের দিকে তাকিয়ে দেখে লিলি বেগম ফোন কেটে দিয়েছে। মোনা অস্থির হয়ে ওঠে। আবার ডায়াল করে লিলি বেগমের নম্বরে। ফোন তুলছে না এখন আর। মোনার কপল বেয়ে নয়নবাড়ি টপটপ করে পড়ছে। বুকের ভিতর অসহ্য যন্ত্রণা হচ্ছে। প্রিয়মকে হারানোর শঙ্কায় মোনা কেমন দিশেহারা হয়ে যায়। কয়েক মুহূর্ত পর চোখের পানি বন্ধ হয়ে যায়। বুকের ভিতর ভারী একটা কষ্ট যেন চাপা পড়েছে। বুকের ভিতর তোলপাড় হয়ে যাচ্ছে, কষ্টের মহাতরঙ্গ বয়ে যাচ্ছে, অথচ কাঁদতে পারছে না। সারাদিন পর সন্ধ্যাবেলায় আবার ফোন ব্যাক করে লিলি বেগম। কাঙ্ক্ষিত ফোন পেয়ে মোনা একটু স্বস্তি পেল। লিলি বেগমের গলায় বিষণ্ণতা। নিস্তেজ কণ্ঠে বলল, ফোন দিয়েছিলি? মোনার অধীর গলায় আশঙ্কিত হয়ে জিজ্ঞেস করল, খালা প্রিয়মের ভাইয়ের কি হয়েছে? কবে থেকে অসুস্থ? ছোটবেলা থেকেই প্রিয়মের হার্টে প্রবলেম। এর আগেও কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিল। 2-3 ধরে অসুস্থ। অফিসে বসে অসুস্থ হয়ে পড়ে অফিস থেকে আমাদের ইনফর্ম করেছে। মোনা খুব কষ্ট করে দীর্ঘ নিঃশ্বাস চাপিয়ে জিজ্ঞেস করল, এখন সুস্থ? হসপিটালের লোকেশনটা আমায় একটু মেসেজ করে দেও। আমি অফিস থেকে বের হব এখন, একবার না হয় হসপিটালে গিয়ে দেখে আসি। লিলি বেগমের কণ্ঠে দুশ্চিন্তা। পরিশ্রান্ত হয়ে গেছে যেন। বলে, ডাক্তার বলল বেশ কয়েকদিন লাগবে। আচ্ছা দিচ্ছি। লিলি বেগমের কথা বলার তীব্র অনিচ্ছা বুঝতে পেরে মোনা ফোনটা রেখে দিল। হসপিটালে নিশ্চয়ই হাবিব সাহেব আছে। মোনার এত উদ্বিগ্নতা দেখে লিলি বেগম কি মনে করল তা নিয়ে মোনার ভাবতে ইচ্ছে হচ্ছে না।
কিন্তু হাবিব সাহেবের মুখোমুখি হওয়া এমনটা দ্বিতীয়বার চায়নি মোনা। মোনার সকল দ্বিধাদ্বন্দ্ব প্রিয়মকে দেখার তীব্র আকাঙ্ক্ষার কাছে হেরে গেল। মোনা চায় প্রিয়ম মুহূর্তেই সেরে উঠুক, সবকিছু যেভাবে চলতেছিল চলুক। মোনার বিবশ মনে প্রিয়ম কতটা অস্তিত্ব বিস্তার করেছে তা মোনা এখন উপলব্ধি করতে পারছে। মোনা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। কি বিধ্বস্ত রূপ ধারণ করেছে চেহারা। মনে হচ্ছে মানসিক ভারসাম্যহীন রোগী। মোনা দ্রুত ওয়াশরুমে ঢুকে নাকমুখে বেশি করে পানি ছিটায়। 5 মিনিটেই রেডি হয়ে যায়। উতলা হয়ে বলে, নিশান চল একটু হসপিটালে যাব। নিশান মাথা নাড়িয়ে না বলে। মোনা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, যাবি না মানে? তোর একা ভয় করবে না? নিশান আবারও মাথা নাড়িয়ে না বলে। নিশানের এমন আচরণে মোনা অবাক না হয়ে পারে না। মোনা কথা না বাড়িয়ে দরজা বাইরে থেকে লক করে বের হয়ে যায়। বাসার কাছে কোনো ট্যাক্সি দেখছে না। অথচ অন্য সব সময়ে ট্যাক্সির অভাব থাকে না। মোনা কয়েক মিনিট হাঁটে। এর ভিতর একটা গাড়ি এসে মোনার পাশে থামে। মোনা আনমনা হয়েছিল। হঠাৎ গাড়ির শব্দে ধরফরিয়ে উঠল। গাড়ি ভিতর থেকে জ্যাক উকি দিয়ে বলল, আরে মোনালিসা, এভাবে হাঁটছেন কেন? আর যাচ্ছেন কোথায় আপনি? মোনা জ্যাকের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করল। ঠোঁটে ফিকা হাসি ফুটিয়ে বলল, হসপিটালে যাচ্ছি। আমার কাজিন অসুস্থ। ওকে গাড়িতে উঠুন, পৌঁছে দিই আপনাকে। মোনা গাড়িতে উঠে। জ্যাক একটার পর একটা কথা জিজ্ঞেস করেই যাচ্ছে। মোনা মাঝে মাঝে উত্তর দিচ্ছে, মাঝে মাঝে দিচ্ছে না। হসপিটালের সামনে গাড়ি থামানোর পর জ্যাকও নামল গাড়ি থেকে। মোনা জিজ্ঞাসু চোখে তাকায়। জ্যাক বলে, আপনার কাজিনকে দেখে আসি একটু। মোনা চাচ্ছে না জ্যাক মোনার সাথে যাক। লিলি বেগম জ্যাক আর মোনার সম্পর্কটা সরু চোখে দেখে। তাছাড়া হাবিব সাহেব রয়েছে। কিন্তু জ্যাককে না করতে পারল না। গ্রীষ্মের খরতাপে তৃষ্ণার্ত পথিকের মতো মোনার চোখ দুটোতে প্রিয়মকে দেখার পিপাস। জ্যাকের পিছু পিছু গেল মোনা। প্রিয়মের কেবিনের সামনে গিয়ে বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। মোনার তৃষ্ণার্ত চোখ দুটি সর্বপ্রথম দেখে প্রিয়ম শুয়ে আছে, পাশে বিভা বসে আছে। লিলি বেগমও আছে, হাবিব সাহেব নেই। সহ্য হচ্ছে না বিভাকে কিছুতেই। মোনার সাথে জ্যাককে দেখে লিলি বেগমের টনক নড়ল। বিভাও সরু চোখে তাকাচ্ছে। প্রিয়মের চুলগুলো উসখুস হয়ে আছে, অবসাদগ্রস্ত চেহারা। প্রিয়মের এমন অবস্থা মোনাকে তীব্র যন্ত্রণা দিচ্ছে। মোনার চোখ ভিজে ওঠে। এখানে কান্না কিছুতেই উচিত হবে না। কান্না চাপানোর যুদ্ধে ব্যস্ত হয়ে যায় মোনা। ডাক্তার কি বলেছে খালা? সুস্থ হতে কতদিন লাগবে? লিলি বেগম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, জানি না রে। লিলি বেগমের এই দীর্ঘ নিঃশ্বাস মোনার কষ্ট আরও বাড়িয়ে দিল। জ্যাক নীরব দর্শকের মতো দাঁড়িয়ে আছে। মোনা প্রিয়মের পাশে বসল। প্রিয়মের পাশে বসতেই প্রিয়ম মোনার হাত চেপে ধরল। মোনা ভেবেছে প্রিয়ম ঘুমোচ্ছে। মোনা চমকে গেল। হাত ছাড়িয়ে প্রিয়মের পাশে থেকে উঠে দাঁড়াল। মোনা চায় না লিলি বেগম বা বিভা কারো সন্দেহ বাড়ুক। প্রিয়ম পাশে বসতে ইচ্ছে করছে, অনেক কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে করছে মোনার। প্রিয়মের হাত ধরে ভরসা দিতে ইচ্ছে করছে। কান্না আর আটকে রাখতে পারছে না মোনা, ভিতরে রুদ্ধ করে রাখা কান্নায় মোনার ঠোঁট কাঁপছে। এই কান্না কাউকে দেখানো যাবে না। মোনা নিরুপায় হয়ে অন্যদিকে ফিরে বলল, খালা আমি যাচ্ছি। নিশান একা বাসায়। মোনা দ্রুত পায়ে বেরিয়ে গেল। রুম থেকে বের হওয়ার পরপরই আটকে রাখা যন্ত্রণাগুলো চোখপূর্ণ করে পানি হয়ে ঝরছে।
এই কান্না জ্যাকের থেকে আড়াল করতে মোনা আগে আগে হাঁটছে। জ্যাক মোনাকে বাসায় পৌঁছে দেয়। মোনা বাসায় ঢুকেই বিছানায় উপর হয়ে শুয়ে কাঁদতে লাগল। অসহ্য লাগছে সবকিছু যন্ত্রণা আর বিষাদময়। কি অদ্ভুত! জীবনে একটু সুখ ধরা দিল, এই তার স্থায়িত্বকাল এত কম যে চোখের পলকেই সুখ হারিয়ে যায়। মোনা বালিশে মুখ গুজে তীক্ষ্ণ আর্তনাদ করছে। প্রিয়মের পাশে বিভা বসা। মোনার শোকটা আর গাঢ় করে তুলেছে। 17 দিন হসপিটালে থাকে প্রিয়ম। এই 17 দিন যেন 17 যুগ। এই 17 দিনে মোনা অনেকবার গিয়েছি, হাবিব সাহেবের সামনেও পড়েছে কয়েকবার। মোনার সারাদিন যেতে ইচ্ছে করত, কিন্তু এই ইচ্ছাটার হাত পায়ে শিকল লাগানো। যখনই গিয়েছে প্রিয়মের পাশে বিভাকে বসা দেখেছে। প্রিয়মের সাথে 2 মিনিট কথাও বলতে পারেনি। অসহ্য রকমের মানসিক যন্ত্রণায় মোনা নিথর হয়ে গেছে। প্রিয়মের অসুস্থ মুখটা বারবার মোনার চোখের সামনে ভেসে ওঠে। মোনা অসহায় হয়ে পড়ে। প্রিয়মকে আজ হসপিটাল থেকে বাসায় নেওয়া হয়েছে। বেড রেস্টে থাকতে হবে বেশ কয়েকদিন। হসপিটালে না হয় গিয়েছে প্রিয়মকে দেখতে, কিন্তু বাসায় কিভাবে যাবে? লিলি বেগম কত অনুরোধ করত মোনাকে, লিলি বেগমের সমস্ত অনুরোধ উপেক্ষা করে গেছে মোনা। প্রিয়মের অসুস্থতায় সে বাসায় গেলে লিলি বেগম কি ভাববে? সবকিছু মোনার জন্য জটিল হয়ে আছে। সব রাস্তা যেন বিষাক্ত কাঁটা যুক্ত। দীর্ঘ কয়েকদিনে শরীরের প্রতি অযত্ন, খাওয়া দাওয়ায় অনিয়ম, নির্ঘুম রাত সবকিছু মিলিয়ে মোনা নিস্তেজ হয়ে পড়েছে। আর টনসিলে তীব্র যন্ত্রণা হচ্ছে। মোনার ভয় হচ্ছে টনসিল ইনফেকশন হলো না তো আবার। 1 মগ গরম পানিতে লবণ নিয়ে মোনা বারান্দায় গিয়ে গড়গড়া করছে। এর ভিতর মোনার ফোনের রিং বাজে। প্রিয়ম ফোন দিয়েছে। মোনা অনিমেষ দৃষ্টিতে কতক্ষণ তাকিয়ে থাকে ফোনের দিকে। দীর্ঘ 20 দিন পর মোনার চমকানোর পালা শেষ হতেই দেখে ফোনের রিং বাজা শেষ। মোনা ডায়াল করল প্রিয়মের নম্বরে, মনে তীব্র উত্তেজনা। কেঁদেই ফেলবে এক্ষুনি। প্রিয়ম বলল, মোনা বাসায় আসবে একবার? দেখতে ইচ্ছে হচ্ছে তোমায়। মোনা কেঁদেই ফেলে। 7-5 না ভেবে বলল, আসবো আমি। কে কি মনে করবে, কি ভাববে সে সব নিয়ে কোনো মাথা ব্যথা নেই এখন মোনার। মোনা যেন পাখির মতো উড়ে চলে গেল লিলি বেগমের বাসায়। লিলি বেগম তীব্র বিস্মিত হল। হাবিব সাহেব ড্রয়িং রুমে বসে আছে। কারো দিকে খেয়াল না করে মোনা ছুটে প্রিয়মের রুমে চলে গেল। প্রিয়মের রুমে বসে বসে এরিক ল্যাপটপ ঘাঁটছে। মোনাকে দেখে প্রিয়মের চোখমুখের নিদারুণ প্রসন্নতা। প্রিয়ম এরিকের দিকে তাকিয়ে বলল, এই এরিক যা তো। এরিক চলে গেল। এরিক নিরুৎসুক মানুষ। কোনো বিষয়ে কৌতূহল নেই, ভাবাভাবিও নেই। মোনা প্রিয়মের পাশে গিয়ে বসল। মোনার শ্বাস দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। চোখ দুটো পানিতে ছাপিয়ে উঠছে। প্রিয়ম মোনার দিকে এক নেশাপূর্ণ দৃষ্টি ছুড়ে দিল। আবেগঘন কণ্ঠে বলল, বউ একটু জড়িয়ে ধরবে না? মোনা জড়িয়ে ধরে প্রিয়মকে। খুব শক্ত করে জড়িয়ে ধরে। 17 যুগের কাঙ্ক্ষিত মুহূর্ত যেন। মোনার গলায় বেদনায় ছলছল। কান্না ভেজা কণ্ঠে মোনা বলল, এই তুমি পুরোপুরি সুস্থ হবে কবে? চলবে।